নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শমিক বাগচি। শমিকদা, আজকে যেটা দেখলাম যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোদির উদ্দেশ্যে যে কথা বলছেন যে বাংলাদেশ নিয়ে কিছু জিজ্ঞাসা করলে ট্রাম্প বলছেন যে পুরো বিষয়টাই মোদি দেখবে। একটা স্বতন্ত্র দেশের প্রধান হয়ে এই কথা কেন বললেন বলে মনে হয়? দেখুন, সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই কথা বলার পিছনে নিশ্চয়ই কোনো যুক্তি রয়েছে, যেটা হয়তো আমরা এই মুহূর্তে বসে বলতে পারছি না। তার কারণ ট্রাম্প বলা যেতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, বলা যেতে পারে না, তিনি আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার কী ধরনের চিন্তাভাবনা এই মুহূর্তে বাংলাদেশ বা পাকিস্তানকে নিয়ে, সেটা তিনি ভালো বলতে পারবেন। কিন্তু একটা কথা আমার মনে হয়, যেহেতু বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়ন করার পর যেভাবে আমার ধারণা যে মোদি তাকে রাজনৈতিকভাবে একটা আশ্রয় দিয়েছিলেন, সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয়েছে, এবং যেভাবে সাম্প্রতিককালে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে আমরা দেখেছি, হিন্দুদের ওপর অত্যাচার, আওয়ামী লীগের লোকদের মারধর করা, এবং বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি, আবার ভারতবর্ষে কলকাতা দখল করে নেবো, আসাম দখল করে নেবো, ত্রিপুরা দখল করে নেবো, ইত্যাদি ইত্যাদি আরও অনেক মানে বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য অনেক কথাবার্তা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে মোদি পুরো ব্যাপারটাকে সামলেছেন, মানে প্রধানমন্ত্রী যেভাবে কূটনৈতিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যেভাবে পুরো ব্যাপারটাকে সামলেছেন, আমার মনে হয়েছে যে সেই ব্যাপারটা উনি হ্যান্ডেল ভালো করতে পারবেন। আমেরিকা অনেক দূরে অবস্থিত, যদি কোনো রকম আমাদের বর্ডারে কোনো অ্যাটাক হয়, কোনো কিছু হয়, তাহলে সেই ডিসিশনটা ভারত নিতে পারবে, এবং ভারতের দিকে, ভারতের ওপরই তো বিদ্বেষ, তাহলে ভারতের দিকে যদি কোনোভাবে কোনো কিছু হয়, তাহলে সেই ডিসিশনটাও তারাই নিতে পারবে। সুতরাং সেদিক থেকে ব্যক্ত করতে গেলে তিনি যে বলছেন যে আমি মোদির ওপরে ছাড়লাম, সেটা তিনি একদিক থেকে ঠিক করেছেন বলেই আমার মনে হয়। এবং এটা ভবিষ্যতে বোঝা যাবে যে এটাও হতে পারে যে ভারত যদি কোনো হার্শ ডিসিশন নেয়, যদি দেখা যায় যে বাংলাদেশ তাদের নিজেদের মানে শান্তি বজায় না রেখে ভারতের ওপরে কোনোভাবে অ্যাটাক করার চেষ্টা করছে, কারণ অতীতে আমরা দেখেছি যে বর্ডার নিয়ে একটা চাপা উত্তেজনা রয়েছে, সেটা যদি হয়, সেক্ষেত্রে যদি ভারত বাংলাদেশের মধ্যে কোনো সংঘর্ষ হয়, যদি কোনো গণ্ডগোল হয়, সেক্ষেত্রে যেহেতু ভারতের ওপরে আস্থা রয়েছে আমেরিকার, সেই ভরসার জায়গাটা আমেরিকা করেছে বলে আমার মনে হয়। এবং যেভাবে আমরা দেখেছি, আর একটা কথাও গুরুত্বপূর্ণ এখানে, যেভাবে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রচুর অস্ত্রশস্ত্র ঢুকেছে, সেটা আমরা দেখেছি। চট্টগ্রাম থেকে জাহাজ এসেছে অনেক কিছু, এই চট্টগ্রাম বলছি মানে লাহোর থেকে, করাচি থেকে জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে, এবং সেখানে এক্সপেক্টেড যে প্রচুর অস্ত্র ছিল। তো সেই জায়গাটায় পাকিস্তান যাতে সন্ত্রাসবাদটাকে মাথা চাড়া না দিতে পারে, এটা একটা বার্তা যে ভারতের পাশে আছি, ভারত একটা বন্ধু দেশ, মিত্র দেশ, ভারতের পাশে আছি, এই ব্যাপারটা আমার মনে হয় ট্রাম্প বলতে চেয়েছেন। এবং এই কথাটার যদি আমরা ব্যাখ্যা করি, হয়তো এটাই আসছে, ভবিষ্যৎ আরও ভালো কথা বলবে। আজকে সবে কথাটা উঠেছে, ভবিষ্যতে যে পরিস্থিতিতে ভারত যে ডিসিশন নেবে, আমেরিকা যদি তাকে সাপোর্ট করে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ভারতের এই সাপোর্ট, মানে ভারতকে সাপোর্ট করছে আমেরিকা, সেই জন্য তিনি এই ধরনের কথা বলেছেন। কিন্তু আমি বলছি যে যিনি ভারতের হাতে পুরো বিষয়টা ছাড়ছেন, ভারতেরই একটা রাজ্য মণিপুরে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হচ্ছে, নিজের দেশের মধ্যে একটা রাজ্য দায়িত্ব নিতে পারছেন না বিজেপি সরকার। হ্যাঁ, সেটা তো অবশ্যই। বিজেপি সরকার যে সব ভালো করছে আমি তো এটা একবারও বলছি না। অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখুন, নরেন্দ্র মোদী সম্পর্কে কিন্তু আপনারা জানেন যে নিজের দেশের মানুষ তারা আতপেটা বা একবেলা খেয়ে তার দিকে দেশের প্রধানমন্ত্রীর কোনো চিন্তা ভাবনা কোনো নেই, দেশের প্রধানমন্ত্রীর কোনো মানে দৃষ্টিপাত নেই। কিন্তু ভারতকে বিদেশের মাটিতে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া, বিদেশের মাটিতে ভারতকে একটা স্বশাসিত দেশ হিসেবে প্রতিস্থাপন করা, উপস্থাপন করা, এই ব্যাপারটা মোদী অনেক ভালোভাবে সামলেছেন। মানে বৈদেশিক কূটনৈতিক ব্যাপারটাকে তিনি সামলেছেন, অথচ দেশের মধ্যে আভ্যন্তরীণ বিষয় এত গণ্ডগোল, মণিপুরে গণ্ডগোল, আসামে গণ্ডগোল, পশ্চিমবঙ্গে গণ্ডগোল, সেগুলোকে কোথায় বিজেপি সামলাতে পেরেছে। এবং বিভিন্ন জায়গায় যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতিও তারা রাখতে পারেনি। যদিও তারা দিল্লিতে ভালো ফল করেছে, দিল্লিতে তারা ক্ষমতায় এসেছে 27 বছর পর, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আগে দেশ পরে বিদেশের কাছে। নিজের দেশই যারা সামলাতে পারে না, তারা বিদেশের কাছে কিভাবে নিজেদের বড়াই করে, এটা আমার মাথায় আসে না। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে দেখুন, মণিপুর যে কারণে অশান্ত হয়েছে, সেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, এই ব্যাপারে বিজেপি সরকার অত্যন্ত উদাসীন। অথচ এখানে
অন্যান্য বিষয় নিয়ে বিজেপি সরকার এত চিৎকার চেঁচামেচি করে, মণিপুরে পুরোপুরি ফেল বিজেপি সরকার, এটা বলতেই হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো, যে আমি আজকে একটাই কথা বলবো, যে এই বিজেপির মানে কিছু আত্মশুদ্ধির দরকার রয়েছে। কারণ এই প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতির যে প্রধানমন্ত্রী, তিনি অনেক কিছু বলেন, অনেক কথা বলেন, কিন্তু কতগুলো বাস্তবে করে দেখাতে পেরেছে? শুধুমাত্র ভোট ছাড়া বিজেপি আর কোন ইস্যুতে মানুষের পাশে দাঁড়িয়েছে? মানুষের পাশে দাঁড়ানোর তাদের যে কোনো প্রবণতা বা তাদের কোনো ইচ্ছা, আদৌ সেটা প্রতিফলিত হয়েছে কিনা, সেটা কি আমরা আদৌ দেখতে পেয়েছি কোনো কেসের মারফত বা অন্য কোনো জায়গায়? শুধুমাত্র রাম মন্দির প্রতিষ্ঠা করে মানুষের পেট ভরবে না। মানুষের জীবন জীবিকার জন্য বিজেপি সরকার শেষ কয়েক বছরে, যত বছর বিজেপি সরকার আজকে ক্ষমতায় রয়েছে, 10 বছরের বেশি হয়ে গেছে, কি করেছে? জীবন জীবিকা মানুষের কতটুকু শুধরেছে? এই ব্যাপারগুলো কিন্তু এখনও সবাই প্রশ্ন করবেন এবং এর উত্তর কারো কাছে নেই। আজকে যে জ্বলন্ত উদাহরণ মণিপুরে কেন মণিপুর অশান্ত, কেন এত গণ্ডগোল হচ্ছে? তার কারণ হচ্ছে যে সেখানে বিজেপি সরকার মহিলাদের কোনো নিরাপত্তাই দিতে পারছে না। পশ্চিমবঙ্গে নিরাপত্তা তুলনা দেয়, বলে যে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই বিজেপি সরকার। না দেখুন, পশ্চিমবঙ্গে তো মানে কি বলবো, পশ্চিমবঙ্গের নিরাপত্তা নেই বলে সেই জন্য মণিপুরে দেওয়া যাবে না, এটা তো কখনো হতে পারে না। এর আগেও তো মহিলাদের নিরাপত্তাজনিত ঘটনা হাতরাসেও আমরা দেখেছি, অন্যান্য শহরে আমরা দেখেছি। সেখানে বিজেপির সরকার সেখানে কোথায় নিরাপত্তা দিতে পেরেছে? এত বড় কুম্ভ মেলায় কয়েক হাজার লোক মারা গেল, সেখানে মানুষের কি নিরাপত্তা, মানুষের জীবনের কি দাম আছে? আদৌ কারা মারা গেছে তার লিস্ট পর্যন্ত প্রকাশ করেনি উত্তরপ্রদেশ সরকার। এমনকি ট্রেনে ভাঙচুর হতে পর্যন্ত দেখেছি, পর্যাপ্ত ট্রেন পর্যন্ত চালানো হয়নি, যেখানে দেখা গেছে 44 কোটি থেকে 60 কোটি লোক প্রায় কুম্ভে এসেছে। চূড়ান্ত অব্যবস্থা, মানুষ মারা যাচ্ছে, সেখানে তারা নিজেদেরকে দাবি করছে যে শতাব্দীর সেরা কুম্ভ তারা করেছে এবং হচ্ছে যে মানুষকে পুণ্য স্নান তারা করিয়েছে। এইটা কি পুণ্য যে মানুষের জীবন দিয়ে সেই পুণ্য অর্জন করতে হবে? এবং যারা মারা গেছে তাদের প্রত্যেককে পরিবার পিছু উত্তরপ্রদেশ সরকারের উচিত অন্তত 50 লক্ষ করে টাকা দেওয়া এবং প্রত্যেককে সরকারি চাকরি দেওয়া। আজ পর্যন্ত 1 টাকারও কোনো ঘোষণা হয়েছে? কারা মারা গেছে তার লিস্ট বেরিয়েছে? শুনুন, বিজেপি হচ্ছে আত্মগরিমায় ব্যস্ত, মানে হচ্ছে যে নিজেদের জ্যাকেটটা যাতে ভালো থাকে সেইটা চেষ্টা করছে, ভেতরে যে খোল নলছে কিছু নেই সেইটা দেখছে না। আর পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গকে তো তৃণমূল লুটে পুটে খেয়েছে। এখন বিজেপি সেই জন্য, যেহেতু এখানে তৃণমূলের কারণে এখানে কারোরই নিরাপত্তা নেই, আরজি করের মতো ঘটনা ঘটেছে, সেই জন্য বিজেপি এখন সেই ব্যাপারটাকে মানে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। অথচ বিজেপির নিজের যে সমস্ত জায়গা, মণিপুর, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় মহিলাদের কতটুকু সম্মান দেওয়া হয়? এখনও উত্তরপ্রদেশে মহিলাদের জাতপাত, এই দলাদলি, নিচু উঁচু, এই সমস্ত জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হয়। কি করেছে বিজেপি? কি করেছে? কেন দেশে কেন সেকুলারিজম আনতে পারবে না? সমস্ত মানুষ সমান, বিজেপি কেন এটা প্রতিষ্ঠা করতে পারছে না? কেন একটা প্রভিন্সে জাতপাত, এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে? আজকে তিনি তো সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীর কাছে তার মুখ উজ্জ্বল করেছেন, অথচ দেশের মানুষ তাদের মধ্যে জাতপাতের এই জায়গাগুলোকে কেন তিনি এখনো পর্যন্ত হটাতে পারেননি? দেখুন, বড় বড় কথা বললেই হয় না। আমি অন্তত এইটুকু বলবো, বিজেপির আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে। ওই নরেন্দ্র মোদী যাই বলুক না কেন, বিজেপির কিন্তু ম্যাজিক ফিগার যেটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে কোথায় যেন মনে হচ্ছে। যদিও দিল্লি তারা পেয়েছে, ভবিষ্যতের কথা যদি চিন্তা করতে হয়, মানুষের পাশে প্রকৃতভাবে না দাঁড়ালে তখন কিন্তু বিজেপি সুদূর প্রসারী সময়ে যে ক্ষমতায় থাকবে এটা আমার মনে হয় না।